সভাপতি এবং প্রাক্তন সাংসদ। আমরা মূল বিষয়ে আসি যে আমরা তো অপেক্ষা করলাম, সময় তো আর অপেক্ষা করে না কারোর জন্য। কিন্তু এখনো দেখছি যে 125 ঘন্টা পেরিয়ে গেল। শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আসুন আমরা আলোচনা করব। এই যে মানরেগা ফান্ডসটা দেয়া হয়নি, বাংলার গরিবের ঘরে যে ফান্ডস দেওয়া হয়নি, সেটা নিয়ে আলোচনা হোক। একটা দ্বিমত ছিল তো। ভারতীয় জনতা পার্টি বলছিল না আমরা টাকা দিয়েছি, আমরা বলছি না আমরা টাকা পাইনি। তা এটা নিয়ে তো আমাদের অবসান ঘটাতে হবে এই বিতর্কের। তো তার জন্য তিনি অনেকবার আমন্ত্রণ করেছেন। আজকেও তিনি বসিরহাট সেই জায়গা লোকসভা কেন্দ্রের প্রচারে তিনি একটা বড় জনসভা করছেন। তা ভারতীয় জনতা পার্টি আপনাদের সকলকে আবারও আজকে আবেদন, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মিটিং করছেন। আসুন, আলাদা পোডিয়াম এবং মাইক থাকবে, শান্তিপূর্ণ বাতাবরণে আলোচনা হোক, কারণ এটা বাংলার মামাটি মানুষকে নিয়ে আলোচনা। সময় তো টিকটক টিকটক বেজে যাচ্ছে। আরেকটি হচ্ছে যে অদ্ভুত ব্যাপার, দেখুন 10 তারিখ ব্রিগেডে সে সুবিশাল একটা মানুষের উপস্থিতি এবং প্রায় 17 থেকে 20 লক্ষ মানুষ উপস্থিত এবং দারুণ একটা র্যাম্প, এবং র্যাম্পে হাঁটলেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থী, যেটা ঘোষণা হয়েছে দলের পক্ষ থেকে, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেও প্রার্থী। তা 10 দিন হয়ে গেল, আজকে 20 তারিখ। সেকেন্ড লিস্ট কোথায় বিজেপির? কোথায় আপনাদের লিস্ট? এটা তো মানুষ অপেক্ষায় রয়েছে। অনেক কথা শুনছি বিভিন্ন সভায়, কিন্তু লিস্টটাই তো এখনো পুরো বেরোয়নি। তা লিস্টটা কোথায়? এবার বিষয়টা হচ্ছে জানেন তো, যে আমরা এটা বিভিন্ন মানে আজকে একটা পর্ব করলাম, তারপরে আবার আপনাদেরকে ধারাবাহিকভাবে আমরা কয়েকটি পর্ব করব, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ যে মোদির যে গ্যারেন্টি, যে পুরো জিরো গ্যারেন্টি অসফল হয়েছে এবং অনেকগুলো উদাহরণ রয়েছে। তার মধ্যে আজকে অন্তত 5টা উদাহরণ সামনে রাখি। সেই জন্য আপনাদেরকে আজকে আমরা এই প্রেসের মাধ্যমে আবেদন করেছি। দেখুন, কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কর্মসংস্থান আমাদের 2023 সালে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 20 থেকে 24 বছর অবধি বয়সের যে ছেলেমেয়েরা রয়েছেন, তাদের মধ্যে যদি বেকারত্বর হার দেখেন 45%। অর্থাৎ যদি 100 জন ছেলেমেয়েরা থাকেন, 45 জন 20 থেকে 24 বছর বয়সে, তাদের হাতে চাকরি নেই, বেকার। এবং এই 25 বছরের কম বয়সী যারা গ্র্যাজুয়েশন করেছেন, গ্র্যাজুয়েট, তারা প্রায় 42% বেকার। খুব গুরুত্বপূর্ণ। বেকারত্ব নিয়ে এইখানে বড় শূন্য গ্যারেন্টি যিনি দিচ্ছেন, সে বড় শূন্য পেয়েছেন তিনি, মোদিজি। স্মার্ট সিটি মিশন, আমরা পরপর ছোট্ট করে সবগুলো বলে দেব। স্মার্ট সিটি মিশন, এটা একটা 2015 সালে ঘোষিত হয়েছিল। 100টা শহর ইত্যাদি নিয়ে কি উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে, পরিষেবা আরো উন্নতি করা হবে ইত্যাদি। তাতে 2015 থেকে 2021 সাল মধ্যে যদি আমরা দেখি, প্রথম রাউন্ডে নির্বাচিত 33টা শহরের মধ্যে 2টি শহর 4 বছরের জন্য, তারপর 13টি শহর 3 বছরের জন্য, 12টি শহর 2 বছরের জন্য এবং 5টি শহর 1 বছরের জন্য। কি কোনো টাকা দেয়া হয়নি, কোনো টাকা তারা পায়নি। এইটা হচ্ছে স্মার্ট সিটি মিশনের আরেকটা ফ্লপ গ্যারেন্টি, যেটা তিনি বলেছেন মোদির গ্যারেন্টি, সেটা আরেকটা ফ্লপ। তৃতীয়, নমামি গঙ্গা, এটা নিয়ে তো নমামি গঙ্গা মিশন নিয়ে খুব বলেছেন, যে গঙ্গার মধ্যে যে দূষণ আছে সে দূষণ বন্ধ করতে হবে ইত্যাদি। 2014তে এটা আরম্ভ হয় এবং মানে দূষণ কমার তো দূরের কথা, দূষণ বেড়ে গেছে। আচ্ছা, স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা বারাণসীতে দূষণের প্রধান কারণ হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, সেটা সবচেয়ে বেশি তার লোকসভা কেন্দ্রে। এটা আলাদা বিষয় যে আমরা ওই আমাদের চোখের যন্ত্রণা যখন আমরা দেখলাম যে এই গঙ্গায় মৃত শরীরগুলোকে, যারা কোভিডের মৃত্যু হয়েছে তাদেরকে ওই মৃত শরীরগুলো বয়ে চলে যাচ্ছে, দিয়ে দিল ওইখানে নাকি। সাগর মেলা প্রকল্প, এটা চতুর্থ, অর্থাৎ নমামি গঙ্গাও ফেল,
ফ্লপ গ্যারেন্টি। সাগরমালা প্রকল্প, এটা ছিল একটা পোর্ট লেড ডেভেলপমেন্টের বিষয়, এবং তাতে 44টি উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে 31টি প্রকল্পের কোনো টাকা দেয়া হয়েছে? দেয়া হয়নি। মাত্র 9টা প্রজেক্টের টাকা দেয়া হয়েছে। সুতরাং এই অবস্থা। নোটবন্দি সবচেয়ে বড় ডিজাস্টার। এটাও এই এতগুলো জিরো গ্যারেন্টি যেটা আমরা বলছি মোদিজির, এগুলো একবারই তথ্য সহ ছোট্ট করে বলছি। নোটবন্দি প্রত্যেকেই জানেন 2016 সালে যেটা করা হয়েছিল, ভারতের জনগণের বিরুদ্ধে একবারই সন্ত্রাস, যেটাকে বলে আর্থিক সন্ত্রাস, অর্থনৈতিক সন্ত্রাস, পুরোপুরি ব্যর্থ হয়েছে। আপনারা সকলেই জানেন 99%-এরও বেশি যে নোটটাকে বাজেয়াপ্ত করবে, কালা ধন বলে বলল, সবটাই চলে এসছে। কোনো কালা ধনও ধরতে পারলো না, কালা সম্পদও ধরতে পারলো না। আর যে বলল যে উগ্রবাদ, উগ্রপন্থা কে রুখবে, সেটাও রুখলো না। ইনসার্জেন্সি এবং এই যে ফান্ডিং অফ টেরোরিজম, এটা চলছে, এটা হয়েওছে। তথাপি যে আজকের দিনে একটা তথ্য তার সঙ্গে যুক্ত করে দিই, বলেছিলেন যে ক্যাশ ইন সার্কুলেশন যেটা আছে সেটাকে হওয়া উচিত নয়, থাকা উচিত নয়। 2016-তে 16.6 কোটি ছিল এই নোটবন্দির সময় ক্যাশ ইন সার্কুলেশন। 2023-এ এটা 33.4 কোটি আরবিআই ফিগার্স ক্যাশ রয়েছে বাজারে। সুতরাং ডাহা ফেল, মোদির জিরো গ্যারেন্টি, ফ্লপ গ্যারেন্টি, এই 5টা আমরা বললাম। माननीय श्री ऋतुव्रत बनर्जी এটা বলবেন। वो इंग्लिश में बोलेंगे, उसके बाद मैं हिंदी में बोलूंगी फिर। So it's actually 10 days from the brigade rally of Trinamool Congress, and yet 23 candidates of the Bharatiya Janata Party has not been announced. And in an hour time, we request everybody can be there at Boshirat, where All India General Secretary of Trinamool Congress, Sri Abhishek Banerjee, will be addressing a mammoth rally. The podium is kept there, a separate podium, because it's 125 hours now after he made the open challenge. So till today, till date, we will be waiting so that somebody will turn up, or some more people can turn up there at Boshirat to accept this open challenge. So it's 124 hours have lapsed, yet nobody has come forward to accept the challenge and give answers to the people of Bengal. Now today, in this press conference, we will make a series. We will be raising some points today. In the last 10 years, we can show that there are many examples of the world's biggest zero guarantee scheme. It's called the Modi Zero Guarantee. Today, we will be sharing 5 examples of the Modi Zero Guarantee, and shortly in other conferences, press conferences, we'll be coming up with the next part. Now, primarily, as we speak of this zero guarantee scheme, the world's biggest zero guarantee scheme, the Modi Zero Guarantee, we take up the issue of job. The unemployment rate in the age group of 20 to 24 years was 45% in the period of October to December 2023. 42% of the graduates under 25 years are unemployed. Now, incidentally, actually, this is a dialogue, this is a press conference. You people can ask questions also. Out of the innumerable monologues that the Honorable Prime Minister had made, he actually said the country with the highest number of youth in the world is now in a mood to play with speed. This quote unquote was the announcement of the Honorable Prime Minister. He had said this in public. And what is the reality? Reality is 2/3 of our population today are youth. They are eager to build a better India. They are eager to use their energies for the creation of a better society. They need education, they need jobs. Employment is a very genuine question before the country. In this period of Modi Zero Guarantee, no new jobs are created, but even existing jobs are being lost. Highest employment levels ever. Modi has achieved through his zero guarantee in the destruction of India's youth. The government has not invested in infrastructure, and without investing in infrastructure, generation of jobs at all is not possible. Once again, I repeat, quote, the country with the highest number of youth in the world is now in a mood to play with speed.
Honorable Prime Minister had said this, and when we have heard this time and again, we remember that the father of the nation actually, Mahatma Gandhi, had said once categorically, speed is irrelevant if you are going in the wrong direction. The country is actually moving in a wrong direction with this Modi's zero guarantee. These are this, as far as the jobs are concerned, the unemployment is concerned, this has happened. Now, incidentally, after you have the smart city mission, the Prime Minister, Honorable Prime Minister, at one point of time was continuously in every speeches he was delivering, was speaking about the smart cities, mentioning the smart cities. The word smart city has vanished from his rhetoric, from his monologue. The smart cities are not being heard now. Actually, the reality is between 2015 and 2021, out of the 33 cities selected in the first round, no funds were released to 2 cities for 4 years, 13 cities for 3 years, 12 cities for 2 years, and 5 cities for 1 year. So this was again a lip service delivered in front of the nation, example of his zero guarantee scheme. The Namami Gange, the pollution levels are higher than the levels recorded in 2014. Highest concentration of microplastic pollutants found in his own constituency, in the own constituency of Honorable Prime Minister, that is in Varanasi. The Sagarmala project, 44 projects were announced. What they said, the 44 projects in development. Out of the 44 projects, 31 projects had not received any funds. And lastly, but not the least, the demonetization, which happened in 2016, primarily our supreme leader, Mamata Banerjee, actually made the first remark on this. He reacted sharply in favor of the Aam Admi of the country, in favor of the common man of the country. She had asked actually to withdraw this draconian decision. And actually what we see, their promises were made during the demonetization, and again we had the withdrawal of the 2000 rupees notes which were in circulation. It was Mamata Banerjee again, I quote from a tweet, "Another whimsical and Tughlaqi demonetization drama of rupees 2000 notes will hit the common people hard once again by subjecting them to massive harassment. These imperious measures are meant to camouflage the fundamentally anti-people and crony capitalist nature of this regime," unquote. This was the way Honorable Mamata Banerjee reacted. Now this Modi-made demonetization, there's again this question of guarantee comes, Modi guarantee. This Modi-made demonetization disaster actually crippled crores of livelihoods, claimed hundreds of lives, destroying the informal economy and the MSME sector. So this had happened actually, and the move of this the 2000 rupee, when the government said that the government wants to withdraw the 2000 note from circulation, actually that decision was basically when this 2000 rupee withdrawal was decided, it was actually what the government has promised earlier, that in 2016 during the demonetization, the grand announcement was there. The Honorable Prime Minister said, give me 50 days, burn me alive if things are not in proper shape. So they said that this was basically to answer to India's problems of black money. This was basically to answer India's problem of corruption, terrorist funding, and promoting digital economy. Now what has actually happened, that cash in circulation is now up to 83%. And 99% of the notes are back in the banking system. Hundreds of common Indians have died in queues. The poor suffered the most. Now, actually, these had led to loss of lives and livelihoods. Now, demonetization stated objectives of combating corruption, of combating the black money, bringing back the black money, of combating the counterfeit currency, and combating the terrorism have all actually fallen flat. So, what these 5 points we are bringing up today, we will be coming up with more points because there are actually innumerable points. These announcements have gone on being continued. These announcements were made, but in reality, the people have suffered. The people of the country have suffered. And in Bengal, as the elections are coming near, our 42 candidates, the wall graffitis are complete. The wall graffitis throughout the state have been complete. They are continuing their door-to-door campaign. On the other side, people who are actually unable to even decide their candidates are speaking
large. So we are very confident that one by one we will be coming up with this entire series of zero guarantee schemes of Modi. People of Bengal, we will go to the electorate, our candidates will go to the electorate. With these issues, we will be going to the electorate because they know by their experience what has been the reality, and we are confident enough that the people of Bengal will be giving a fitting rebuff to these zero guarantee schemes of Narendra Modi. Thank you. একটু হিন্দিতে বলে নিচ্ছি, তারপর আমরা প্রশ্ন নেব এবং প্রথাগতভাবে প্রশ্ন জিজ্ঞেস করার আগে নিশ্চয়ই আপনারা আপনাদের পরিচয় দেবেন। तो हिंदी में हम लोग संक्षेप में जो बोल रहे हैं, तो आज है कि मोदी जी की जो गारंटी के बारे में जो इतना बोलते हैं भाषण, वो निकला जीरो गारंटी, शून्य, एकदम एक बड़ा शून्य, एक बड़ा अंडा। अब हम लोग तृणमूल कांग्रेस की तरफ से इस तरीके की रोज श्रृंखला में हम लोग कुछ कुछ जो उनकी गारंटी वाली जो स्कीम्स कहते हैं, उन स्कीम्स की असलियत क्या है वो ये प्रेस कॉन्फ्रेंस द्वारा बताएंगे। तो पहले क्रम में ये बताने के पहले दो चुनौती ये थे कि देखिए 10 दिन पहले ब्रिगेड हुआ और उस ब्रिगेड में सर्वभारतीय तृणमूल कांग्रेस के 42 जन कैंडिडेट जो हैं वो उस ब्रिगेड में लोगों के सामने हमारी चेयरपर्सन सभा नेत्री श्रीमती ममता बनर्जी और हमारे साधारण संपादक नेशनल अभिषेक बंदोपाध्याय, उनके नेतृत्व में सबके सम्मुख वो चले और ये 42 जन ने सबके साथ परिचय किया। 10 दिन कट गए, ब्रिगेड हो गई, लेकिन अब तक जो है भाजपा की लिस्ट, दूसरी लिस्ट नहीं चुकी, ये दूसरी क्रम की जो लिस्ट है वो अब तक नहीं निकली। क्या बात हुई? अरे हमारे जो कैंडिडेट हैं इसी बीच जो है जो प्रचार है वो शुरू हो गया, सब जगह पहुंच रहे, आप तो पीछे रह गए। क्या बात हुई? भाषण चल रही आगे आगे, समय निकला जा रहा है, आपके उम्मीदवार की लिस्ट अब तक जारी नहीं हुई। दूसरी बात यह है, जो चुनौती अभिषेक बंदोपाध्याय ने दिया था वो ये था कि ये बंगाल की गरीब जनता की जो पैसा है 100 दिन के लिए और उनके घर बनाने के लिए, ये बंगाल को नहीं मिला। ये ऑल इंडिया तृणमूल कांग्रेस का दावा है, लेकिन आप दावा करते हैं, अर्थात भाजपा और भाजपा की केंद्र सरकार दावा करती है कि हमने पैसा दिया है। तो इस मसले को तो कहीं ना कहीं लोगों के सामने हमको इस बात को लेकर बात करना है। अभिषेक बंदोपाध्याय इसी बीच 2 बड़े मीटिंग कर चुके हैं, आज तीसरी मीटिंग है उनकी बशीरहाट में। आज भी वही मंच रहेगा, अभिषेक बंदोपाध्याय रहेंगे, पोडियम रहेगी, माइक रहेगी, लाउडस्पीकर चल रही है, बड़ी संख्या में जनता भी मौजूद रहेगी। आइए चलिए इस बात को लेके बात करते हैं। आज करीब 125 घंटे हो गए जब से ये चुनौती दिए हैं अभिषेक बंदोपाध्याय, भाजपा आप क्यों नहीं आ रहे? भाजपा इतनी डरी हुई क्यों है? किस बात से आप डरे हुए हैं? आइए बात कीजिए। अब जो श्रृंखला के बारे में हम कह रहे थे कि मोदी जी के जीरो गारंटी, आज 5 उदाहरण दे रहे हैं और इस क्रम में पहले में है बेकारी। भारतवर्ष में बेकारी की संख्या अगर 2023 साल में अक्टूबर से दिसंबर आप देखें तो 20 से 24 साल के जो हमारे युवा और युवती हैं वो बेकार हैं, करीब 45%, अर्थात 100 जन में 45 जन बेकार है, नौकरी नहीं है उनके हाथों में। और हम जानते हैं जो ग्रेजुएट हैं, पास कर चुके हैं, इस 25 साल के कम उम्र के जो ग्रेजुएट हैं करीब 42% बेकार है। ये बहुत बड़ी बात है और ये इससे वो प्रमाण करती है कि मोदी जी आपकी गारंटी एकदम फेल हुए, एकदम शून्य है, बेकारी की समस्या कुछ सुलझी नहीं है। इसको लेके जीरो गारंटी के बारे में पहली बात। दूसरी बात है स्मार्ट सिटी मिशन। आप कहें कि भाजपा कही है, प्रधानमंत्री जी बोले कि स्मार्ट सिटी 100 सिटी शहर है, उनको बहुत अच्छा हम बनाएंगे। लेकिन देखिए 2015 में जो शुरू हुई थी स्मार्ट सिटी की जो मिशन, 2015 से 2021 साल, इसी बीच पहले राउंड में 33 शहर, दूसरे चरण में 2 शहर, तीसरे चरण में माने 3 साल के लिए 13 शहर, फिर 2 साल के लिए 12 शहर और 1 साल के लिए 5 शहर। क्या हुआ? ये आंकड़े क्या बोल रही है? इन शहरों को पैसा ही नहीं दिया गया है, इन शहर को पैसा नहीं दिया गया, अर्थात पहले राउंड में 33, फिर 4 साल के लिए 2 शहर और ऐड करते रहिए, फिर 3 साल के लिए 13 शहर,
2 साल के लिए 12 शहर और 1 साल के लिए 5 शहर। इसको गिन के देखिए, इन शहरों के लिए, इसके उन्नयन के लिए कोई पैसा ही नहीं दिया गया। अब फिर फेल हो गए आप मोदी जी, देखिए कहां कहां फेल हुए। तीसरी बात, नमामि गंगे। आप तो मां गंगा के नाम पे नमामि गंगे आप बहुत स्लोगन वगैरह भी देते हैं। आपका ही वाराणसी जो है लोकसभा केंद्र, जहां से आप चुने हुए हैं, चुने प्रधानमंत्री बने, आप वहीं पे अगर दूषण देखें तो सबसे ज्यादा देश में माइक्रोप्लास्टिक के द्वारा सबसे ज्यादा दूषण आपके ही लोकसभा केंद्र में है। मोदी जी 2014 में आप जो शुरू किए हैं कि गंगा के दूषण को बंद करना है, बंद तो दूर की बात और बढ़ गई है। चौथे में है सागरमाला प्रकल्प। यह ऐसा है कि बंदरगाह जो है, जो बंदरगाह का विकास होता है, इसको लेके एक प्रोजेक्ट है, लेकिन उसके तहत 44 प्रोजेक्ट, 44 प्रोजेक्ट्स में केवल 31 प्रकल्प को क्या पैसा दिया गया? नहीं नहीं, गलत, पैसा नहीं दिया गया। आप 44 प्रोजेक्ट्स में 31 प्रोजेक्ट को आपने पैसा ही नहीं दिया, विकास कहां होगा? फेल मोदी जी। और पांचवें में है आपका नोटबंदी। जिस नोटबंदी के ऐलान करते ही आप चले गए जापान और देश को छोड़ दिया किसके हवाले पता नहीं। और नोटबंदी के तहत करीब आपने 500 और 1000 का जो नोट उठा दिया मार्केट से, और बाद में आपने कहा कि काला धन और काला संपत्ति इसको रोकना है, लेकिन 99% से भी ज्यादा पैसा पूरे बैंक में वापस गया, कुछ नहीं पकड़ में आया। आप बोल रहे थे आतंकवाद को बंद करना है, आतंकवादी को बंद करना है, कुछ नहीं बंद हुआ, उसके बाद भी हो रहा है। आप बोल रहे थे कि नकली नोट हैं बाजार में, उसको बंद करना है। नकली नोट की संख्या कितनी थी? 0.022%। इसको बंद करने के लिए आपने देश का नुकसान किया, 2% जीडीपी को नुकसान किया आपने। किसका, इसका जवाब कौन देंगे? आपका जीरो गारंटी, हमको चारों तरफ बोलना है कि आपका गारंटी फेल हुआ है। अर्थात जो बोलना है कि आप तो 14 साल में 2014 में निर्वाचन में बोले कि मैं देश का प्रधानमंत्री नहीं, मैं देश का प्रधान सेवक बनूंगा। आप तो प्रधान सेवक से विश्वगुरु बन गए, लेकिन आपकी गारंटी सब फेल हुए। ये 5 बातें आपके सामने हमें रखना था। इसके बाद इसी तरीके से और श्रृंखला में और क्रम में हम लोग প্রেস কনফারেন্স করেंगे। এরপরে আপনারা যা যা প্রশ্ন করবেন সেই প্রশ্ন আমাদের করবেন, আপনারা ইন্ট্রোডিউস করবেন নিজেদেরকে। 6-7টা প্রশ্ন নেব। दीदी, पूजा फ्रॉम टाइम्स ऑफ नव भारत, मेरा सवाल है, चुनाव से पहले ही पश्चिम बंगाल में हिंसा देखने को मिली है। कल कुछ बिहार के दिनहाटा में केंद्रीय मंत्री निशित प्रामाणिक और राज्य के मंत्री उदयन गुहो दोनों आमने सामने थे, क्या कहेंगे इस पर? देखिए, पहले तो बात यह है कि ये वो पार्टी है जो आरोप लगा रही है कि वायलेंस हो रहा है, और ये पार्टी के लिस्ट अभी तक कंप्लीट नहीं हुआ। ये पार्टी के अभी तक जो 42 जन उम्मीदवार कौन होंगे, करीब 18 या 19 तो ऐलान किए हैं, उसमें से एक बोला कि हम नहीं खड़े होंगे, बदलना पड़ रहा है, और बाकी अब तक ऐलान नहीं हुआ। ये वो पार्टी है, अब तक कैंडिडेट ही नहीं ऐलान हुए हैं। और रही बात ये कि अगर आप अपराधियों का संख्या देखें, भाजपा की जो अभी अब तक जो ऐलान हुई है पार्टी के उम्मीदवारों की लिस्ट, उसमें अगर आप देखें तो अपराधियों की संख्या जो आज उम्मीदवार बन रहे हैं भाजपा की कैंडिडेट, उनको एक स्वच्छ उम्मीदवार नहीं मिलता, एक साफ सुथरा उम्मीदवार कैंडिडेट नहीं मिलता भाजपा को। इन अपराधियों को लेके वो खड़ा कर दिए हैं, और जब अपराधी खड़ा होते हैं तो अपराध तो होता ही है। दीदी 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 এটা একটু বাংলায় যদি বলতেন আর একটু সঙ্গে। প্রথমে তো আমরা বলে দিই যে ভারতীয় জনতা পার্টি যে এত প্রশ্ন করছে, যে এর আগেও আমরা প্রেস কনফারেন্সে বলেছিলাম ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রিপোল ভায়োলেন্স আরম্ভ করেছে। এর আগে বলেছিলাম নন্দীগ্রামে হয়েছিল, এবং এরা পোস্টপোল ভায়োলেন্স নিয়ে চেঁচামেচি করছে। দ্বিতীয়ত, এই পার্টি যারা এখনো তাদের ঘোষণা করেনি সমস্ত প্রার্থী কে কে হবেন 42টা সিটে, এটা হচ্ছে সেই পার্টি, এখনো প্রার্থী ঘোষণা হয়নি। আর যায় ঘোষিত প্রার্থীর মধ্যে অপরাধীদের সংখ্যা বেশি। আপনার ভারতীয় জনতা পার্টির লিস্টে এদের অপরাধ এবং তাদের যে বিভিন্ন কেস তাদের বিরুদ্ধে রয়েছে সেই সমস্তটা আপনারাও জানেন। সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে যারা অপরাধ করেন তাদেরকে প্রার্থী করেন, তাহলে এই ধরনের অপরাধ হবেই।
যেটা কোচবিহার দিনহাটাতে হয়েছে তারা করেছেন, যিনি প্রার্থী তিনি করেছেন। এটা তো হতে পারে না। আপনারা পশ্চিমবাংলাকে কালিমালিপ্ত করার জন্য এখান ফেয়ার ফ্রি ইলেকশনস আমরা চাইছি, বাংলার মানুষ চাইছে। আপনার প্রথম থেকে আপনাদের উদ্দেশ্য রয়েছে যে যেখানে প্রার্থী ঘোষণা হয় না, প্রার্থী পাওয়া যায় না, প্রার্থী নিয়ে দ্বিমত, কারোর এই লবির প্রার্থী, কারো ওই লবির প্রার্থী, কারো প্রধানমন্ত্রীর পছন্দ, কারো এখানকার নেতৃত্বের পছন্দ, এত যখন আপনাদের মধ্যে দ্বিমত রয়েছে তখন তো বাজারটাকে গরম রাখার জন্য আপনারা এই অপরাধগুলো করাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের বিষয়বস্তু। মাননীয় রাজ্যপাল আপনি বলেছেন যে আপনি বিষয়, কিন্তু আমরা তো জানি ইলেকশন কমিশন বিষয়টা দেখবে। এখন সবটাই ইলেকশন কমিশনের জুরিসডিকশনে রয়েছে। ঠিক মহামান্য রাজ্যপালের এখানে কি ভূমিকা আমার কাছে বোধহয় ক্লিয়ার নেই। দিদি, ওঙ্কার নিউজ 18 থেকে এইটা সম্পর্কে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার প্লিজ পরিচয় দিচ্ছেন ওঙ্কার না। নিউজ 18 থেকে। দিদি বলছি যে বিজেপি এটার মধ্যেখানেই আবার নতুন করে খোঁচা দিয়েছে, যেটা বলা হয়েছে উদয়ন গুহকে, যে ফেসবুক পোস্টের মাধ্যমে, যে জন্মদিনে কেমন উপহার দিলাম, এর পরে আসার আগে ভাববেন আপনি। দেখুন, আসলে আমাদের তো 42টা প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবং দিকে দিকে ব্যস্ততা রয়েছে। এখন কে কখন এক্স হ্যান্ডেলে কি বসাচ্ছে আর কে কখন টোন মারছে, টিটকারি করছে, এটা সত্যি আমাদের দেখারও সময় নেই। তথাপি আপনারা যেহেতু বলছেন যে তারা টোন কেটেছেন, তাতেই বোঝা যায় ওয়্যার দ্য প্রায়োরিটিজ লাই। ওদের কোন বিষয়টা, বাংলার মানুষের জন্য কি উন্নয়ন করবেন, কিংবা যে 18 জন নির্বাচিত হয়েছিলেন 2019-এ বাংলার মাটি থেকে, আপনার বাংলার মাটির জন্য, মানুষের জন্য কি উন্নয়নের কাজ করেছেন, যাদের কাছে এই রিপোর্ট কার্ড নেই তাদের কাছে দেখবেন এরা এই ধরনের টোন টিটকেরি, কাকে গালাগালি করা ইত্যাদি এই সমস্তই করবে। হাতে কাজ নেই তো, হাতে কাজ নেই। আর নেতৃত্ব বলছেন বিভিন্নভাবে এই সংখ্যা বেঁধে দিচ্ছেন, কেউ বলছে 42টা হবে, কেউ বলছে 30টা হবে, তার নেতৃত্ব বলছে 25টা হবে, এই বিভিন্নভাবে তাদেরকে একটু চাঙ্গা রাখার জন্যে। প্রকৃত চিত্র, আমরা তো বাংলার মাটিতে প্রচারে নেমে গেছি, আমরা তো দিকে দিকে দেখছি যে মনোবল ভেঙে গেছে ভারতীয় জনতা পার্টির। কারণ কর্মীদের যারা আছেন, কর্মীরা তো দেখছেন প্রার্থী আমার ঘোষণা হয়নি, এদিকে অন্য দলের প্রার্থীগুলো হই 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 করে প্রচার করে যাচ্ছে, মনোবল পুরো চুরমার হয়ে গেছে। এমন অবস্থায় তিনি এক্স হ্যান্ডেলে কি লিখলেন না, কিছু এসে যায় না। Kamalika from CNN News 18. This is the question in the same line. Amit Shah today also he has said that BJP will be the largest party in Bengal, and BJP minimum is going to get 25. See, you have 42 seats in Bengal. Trinamool has announced 42 candidates. BJP is yet to make the announcements of 23 candidates. Well, good. The Honorable Home Minister had said 25. So as far as I remember, the tally was 35. So it has come down to 25. But it may have a other side. In politics, always 2 and 5 doesn't make 25. 2 and 5 also make 7. So that's the actually number BJP will be finishing. The Honorable Home Minister has said that. What's the problem in that? দিদি, বিধাননগরের এনকেটিভি বাংলা বিক্রান্ত, বিধাননগরের পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডের নারায়ণপুরে বহু প্রাচীন একটি পুকুর, বাবা, সেই পুকুর বুঝিয়ে জলাশয় চলছে এবং সংবাদ মাধ্যমে আমাদেরও তো অনুরোধ, দেখুন আজকে তো প্রেস কনফারেন্স, গতকালকেও হয়েছে, আগামীকালও হবে, একটু আমাদের ফোকাসটা বেশি শিফট করলে না, জানেন আপনার দর্শকরা খুব একটা উপলব্ধি হবে না। তবুও যা পুকুরের কথা বলছেন, কি বন্ধ হয়েছে, কি শুরু হয়েছে ইত্যাদি, এই সবটাই প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেবে, এটা আমরা বিশ্বাস করি এবং করিও। সুতরাং সেই কাজটা হোক। মূল যে বিষয়, যে জিরো গ্যারেন্টির বিষয়টা আছে, এটা আমাদের আজকে উদাহরণস্বরূপ আমরা এটা তুলে ধরলাম। আচ্ছা দিদি, আমরা তো বললাম এখন মডেল কোড অফ কন্ডাক্ট আরম্ভ হয়ে গেছে, দুপক্ষের অভিযোগ শোনা হয়েছে, ইলেকশন কমিশন এবার পরের পদক্ষেপটা নেবে। এবার যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, করেছে ইত্যাদি সবগুলো চলবে। সুকান্ত মজুমদারকে বলুন সরানো দাঁড়ানো এসব দিয়ে ইলেকশন হবে না, ওনাকে বালুরঘাটে মন দিতে বলুন। মাননীয় সভাপতি বাকি 42টার মধ্যে যে 18 জনের প্রার্থী ঘোষণা করেছেন, তারপরে এখনো প্রার্থী বাকি রয়েছে, সেই ঘোষণাগুলো করুন এবং
এই যে প্রতিনিয়ত চাকর মনে করা, ইলেকশন কমিশন আমার চাকর, সিবিআই আমার চাকর, ইডি আমার অস্ত্র, এই যে একটা ধারণা ফোন করলেই টাকা আসবে, ফোন করলেই টাকা বন্ধ করব, এই যে জমিদারির অ্যাটিটিউডটা, এর থেকে সরে দাঁড়াতে হবে। এখন আপনি প্রার্থী, আপনি কিন্তু এখন প্রার্থী, মডেল কোড অফ কন্ডাক্টটা বুঝবেন। আপনারা আপনাদের পার্টি যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবেন যে এই যে বিদ্বেষ থাকে আপনাদের ভাষণে, এই সমস্তটা বন্ধ করতে হবে, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, এইগুলো ধরা হবে। সে তো রামনবমীর মিছিলেতেও যারা সেই গন্ডগোল করেছিলেন, অস্ত্র নিয়ে বেরিয়ে গেছিলেন, ধরা হয়েছে তো, অ্যাকশনটা তো হবে। দিদি দেবালোতে জি 24 ঘন্টা লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। কয়লা দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এখন প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকার যেমন প্রচার, তথাপি অন্যান্য যে 41 জন ক্যান্ডিডেট তার প্রচারে তিনি ব্যস্ত। তার আইনজীবী যেরকম বলেছে সেটা দেখেছে। সিবিআই ইডির হাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে যে অপোজিশন পার্টিগুলো আছে সকলেই হেনস্থার শিকার। এটা দিনের আলোর মতো পরিষ্কার, নতুন করে এটার সঙ্গে আর কিছু যুক্ত করার নেই। देखिए, अभिषेक बंदोपाध्याय डायमंड हार्बर से हमारे तृणमूल कांग्रेस के उम्मीदवार हैं, और साथ ही साथ जो बाकी जो सीट्स हैं हमारे 41 सीट हैं, विभिन्न जगहों में वो प्रचार भी कर रहे हैं, बहुत व्यस्त हैं, और इस मामले को उनके तरफ से उनके लॉयर देख रहे हैं। लेकिन सीबीआई ईडी द्वारा उनको तो कम हैरान नहीं किया गया, बहुत हैरानी हुई। तो ये तो हमेशा इसके पीछे जो एक राजनीतिक उद्देश्य है, ये हम लोग पिछले बार भी बोले, हमेशा बोलते आए हैं, ये प्रमाणित भी है कि राजनीतिक उद्देश्य है। जितने बार आपने बुलाया, हैरान किया और आपने सवाल जवाब किए, सब सवाल जवाब उन्होंने दिया भी, फिर उसके बाद भी ये चलता रहा। केवल वो नहीं, उनके परिवार के सदस्य भी और उनके ऑफिस के भी सदस्यों को। तो ये इसके शिकार वो बन चुके हैं, क्योंकि भाजपा तो जैसे कहा ना, जिसके लिस्ट अब तक घोषित नहीं है, पूरा लिस्ट भारतवर्ष में और बंगाल में भी अभी भी असंपूर्ण है, तो वो लोग अब जो अलग अलग अस्त्र हैं उसको व्यवहार कर रहे हैं। अब ये मामला हुआ है और जिस तरीके से कोर्ट ने राय दी है, कोर्ट ने एक ऑब्जर्वेशन दी है, फिर जुलाई में देखा जाएगा। अभी डिस्टर्ब ना करें उनको, कोई फायदा नहीं होगा उनको अभी डिस्टर्ब करके। দিদি বিউ সরকার এস নিউজ থেকে, মহুয়া মৈত্রকে লোকপাল নির্দেশ দিয়েছে সিবিআই তলবে। আগামী 6 মাসের মধ্যে মহুয়া মৈত্রকে মামলার যে রয়েছে সেটা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দেখুন, আমরা বারবার যে কথাটা বলছি যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে যেভাবে ব্যবহার করা, 97% হচ্ছে কেসের পরিমাণ, আর কনভিকশন রেট হচ্ছে 0.01। তো এগুলো থেকে ক্লিয়ার, আর গোটা দেশের মানুষ এখন জানেন, গোটা দেশের মানুষের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে বিরোধীদের রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য নানান ধরনের অস্ত্র কেন্দ্রীয় সরকার ব্যবহার করছেন। এই সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আর ওই যে আবার বললাম, 97% হচ্ছে টোটাল কেস, আর কনভিকশন রেট হচ্ছে 0.01। এ থেকেই পুরোটা বোঝা যায়। আরেকটা জুড়ে দিই, যেটা বলা যায় না এখনো, সেটাকে আমরা মানতে পারছি না, যে ভারতীয় জনতা পার্টির একজন মাননীয় সাংসদ, মাননীয় বলবো কিনা সেটা মাননীয় বলা যায় না, তার বিরুদ্ধে গভীর অভিযোগ যে তিনি আমাদের যারা দেশের সোনা মেয়ে তাদের উপরে অত্যাচার করছেন, সেক্সুয়াল অ্যাট্রসিটি করছেন। তার বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে, তার পদক্ষেপ কি নিল বিজেপি? এবং এগুলো আমরা মেনে নেব যে এই নারী শক্তিকে তারা চিরকালই চান না নারীর হাতে শক্তি থাকুক কিংবা নারী শক্তিবান হোক। তার জন্য যিনি ধর্ষণ করেছেন, অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। বহাল তবিয়তে তিনি সাংসদ হয়ে রয়েছেন। এটাই যদি একটু ইংলিশে বলেন যে মহুয়া মৈত্র So she is a candidate of All India Trinamool Congress from Krishnanagar. So again, you know, every candidate has to be disturbed because it's from All India Trinamool Congress. The fear of losing is the fear which BJP is suffering from. Nevertheless, what we are trying to say, as my colleague also mentioned, that of the investigations which are conducted,
look at the conviction rate, which is less than 0.01%. So that's a very poor conviction rate. So the very process to malign is the punishment. That is why CBI and ED is being used by the union government. Very unfortunate. This is the look at the fragility of these institutions. And as I said that, you see, they will not look at their own MP, who there are serious allegations of sexual atrocities which he has committed on the Olympic wrestlers of our country. What has happened to the case? Has he been booked? Is he being tried? Is he being called? Have they got justice? Have Sakshi Malik and Vinit Phogat got justice? So this is BJP, which does not believe in Nari Shakti, and they are trying to not empower but disempower women. দিদি প্রদীপ্ত টিভি 9 বাংলার স্বরূপ বিশ্বাস তৃণমূলের যুবনেতা তার বাড়ি সহ দক্ষিণ কলকাতার 6টি জায়গায় আয়কর তল্লাশি চালাচ্ছে। আবারও বলি, ওই কোয়েশ্চেনটা ওর সঙ্গেই কম্বাইন করে দিতে পারেন যে কোন দলের বিলং করেন? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তো আমরা তো চিরকালই হেনস্থার শিকার। Ma'am, Advija from Times Now. In Uttar Pradesh, 2 children have been strangled to death, and in various occasions, BJP have been questioning about the law and order situation in Bengal. So, like, if you can comment. Yeah, absolutely. In যেটাকে we call, this is like you are contradicting yourself. So where are the Children Rights Commission, the Child Rights Commission at the national level? Have they gone to Badaun, Kanpur? Where is the Human Rights Commission? Have they gone? Where is the Women's Commission? They should go and visit the relatives, the mother, the parents of the children. So nobody has gone. Where is the fact-finding delegation? Are they so busy with elections? So this is the priority. You see, the commissions and all delegations can only be sent to non-BJP ruled states or where non-BJP parties are. They will not go to where the BJP ruled states are. This is more than clear. So where is the bulldozer? No bulldozer yet? দিদি তথাগত রায়ের যে পোস্ট, ফেসবুক পোস্ট, যেটা নিয়ে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে, সেটা সম্পর্কে কি বলবেন? মানে হিন্দু এবং মুসলিমের মধ্যে কোথাও কি দাঁড়িয়ে তিনি একটা বিভাজনের রাজনীতি করছেন? আপনি জানেন, আমি সত্যি মর্মাহত। এক কথায়, একজন প্রবীণ মানুষ, এই প্রবীণ মানুষদের কি ভাষণ আর কি বক্তব্য, এইটাতে আমরাও লজ্জা পেয়ে যাচ্ছি। তাকে দেখলাম, তথাগত রায়কে, ওনাকে আমার মনে হচ্ছে যে হয়তো আমি জানি না কি উদ্দেশ্যে উনি এগুলো বলেন। আরেকটা শিশুর অধিকারী, তিনিও সেদিনকে যেভাবে গালাগালি করলেন। আর প্রবীণ মানুষ, বয়সেরও তো একটা সম্মান থাকতে হয়। দ্বিতীয়ত মমতা বালা ঠাকুরও এটা নিয়ে বলেছেন। সত্যি আমরা মর্মাহত যে এইটা ন্যারেটিভ হতে পারে না, এইটা মাপকাঠি হতে পারে না, এটা রাজনীতি নয়। সিএ এর সম্বন্ধে যদি কিছু বলার থাকে আপনি বলুন, কিন্তু যদি এখন পুরুষ মানুষের অঙ্গগুলোকে দেখে তার সঙ্গে আপনাকে এই বিষয়গুলো প্রমাণ করতে হয়, কিংবা তার সঙ্গে যদি যে মহিলা আসেন তাকে আপনি গ্রহণ করুন, এই কোন তল্লানিতে গিয়ে দাঁড়িয়েছে বিষয়, কোন তল্লানিতে গিয়ে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব? এই যে চুপ থাকছে, এই চুপ থাকাটাও কিন্তু একটা বড় অপরাধ। আপনি আপনার নেতৃত্ব কিংবা যারা প্রবীণ উপদেষ্টা ইত্যাদি রয়েছেন তাদেরকে বলতে পারছেন যে কি উপদেশ দিচ্ছেন? জঘন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই ভিড় কম হচ্ছে, বিউ সরকার এস নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই ভিড় কম হচ্ছে বলে বারবার বিরোধীরা কটাক্ষ করছে। আজকেও সভা রয়েছে বসিরহাটে। ওই চোখের আলো ক্যাম্পে পাঠিয়ে দিন, চোখের পরীক্ষাটা আগে করে নিক। বলতে চান কিছু আপনি? দিদি একটা কোয়েশ্চেন আছে আরেকটা, যে মিস্টার শাহ আজকে এটাও বলেছে যে there is no relation between NRC and CA. Trinamool Congress unnecessarily is opposing CA. Why? You see, there are records in the public domain. There are videos still in which Home Minister has mentioned chronology to samajhiye, CA hoga, iske baad NRC bhi hoga. He has mentioned in his own words, and thankfully for the archives which all of you keep, it is there in the public domain. So he needs to explain. He needs to explain why his statements are different. CAA will not happen in Bengal.
everybody is a nagarik, everybody is a citizen. Who are these people who are trying to give citizenship again? We are already citizens of this country. দিদি এখন রাজ্যপাল অত্যন্ত তৎপর হয়ে উঠেছেন এবং তিনি যে মানে ওখানে অভিযোগের একটা রুম খুলেছেন, সেখানে 48 ঘন্টায় 100টা অভিযোগ জমা পড়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সিইও অফিস ও রাজ্য প্রশাসনের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন। তা এই সমস্ত অভিযোগগুলো উনি ইলেকশন কমিশনকে পাঠাক, সত্যতা তো যাচাই করতে হবে। অভিযোগ অনেক আসে, তার সত্যটা কি জানতে হবে। Ma'am, in Maharashtra also, in past we have seen the clips regarding seat sharing talks with the Congress and TMC have happened, and presently in Maharashtra also between Congress and Shiv Sena, the Uddhav Thackeray section, rift is happening. So any comments, because Congress is saying that the weak seats are being purposely given to them, or seats where the Congress has a chance to win, those seats are being taken by the Uddhav. No, truly, there shouldn't be any comments because we are not there in Maharashtra, and I think they will speak best for their parties and for what the aspirations are or what the demands are. I think this would be unjust if we speak from Bengal about how they should be sharing their seats. Yeah. আজকে সকালবেলায় জাতীয় তৃণমূল জাতীয় মুখপাত্র সাকিব চৌধুরী তিনি দাবি করেছেন যে শান্তনু ঠাকুর আধার নিষ্ক্রিয়করণের জন্য যোগাযোগ করতে বলছেন তার পিএর সাথে। আচ্ছা, আমি একটা এটা খুঁজছিলাম জাস্ট বলার জন্য। আপনি পিউ বোধহয় আপনি প্রশ্ন করছিলেন যে বসিরহাটে ইত্যাদি, আমি বললাম চোখের আলো কোম্পানিতে। তো এইটা দেখিয়ে দিন এই টুইটটা। আমি যেটা বলার, আপনি যেটা বললেন ওই হাবড়া দক্ষিণ ঘটনাচক্রে, ওটা শান্তনু ঠাকুরের লোকসভা নির্বাচনী ক্ষেত্র হাবড়া দক্ষিণ। তো গতকাল আমাদের পার্টির হ্যান্ডেল থেকে, এক্স হ্যান্ডেল থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখানে আমরা টুইট করেছি গতকাল, দ্য পিকচার ইজ ওয়ার্থ 1000 ওয়ার্ডস, glimpses from Shubhendu West Bengal's unique public meeting in Habra Dakshin, a sabha with no people and only empty chairs, only proves the same. The deserted look at the BJP's meeting is a clear verdict against BJP's জমিদারি। ঘটনা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা সভা হচ্ছে, সভাগুলো জনাকীর্ণ সভা হচ্ছে, মানে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। সেই সভা নিয়ে এরম বিরূপ মন্তব্য করা যায়, তার কারণ হচ্ছে যে বিজেপি যেহেতু এখনো ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, নিজেদের কর্মীদের ভোকাল টনিক দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক হলো না, সেই দিয়ে ভোকাল টনিক দেওয়ার কাজ হতে পারে, বা দিল্লি থেকে এই যে বলছে যে 25টা সিট পাবে, এটাও ভোকাল টনিকের অংশ। আসলে নির্বাচনে আলটিমেটলি তো রেটরিক দিয়ে নির্বাচন জেতা যায় না, নির্বাচনে মানুষ ভোট দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাগুলো একটু বাদেই বসিরহাটে এখন আপনারা, আপনাদের যারা প্রতিনিধি আছেন তাদের থেকে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন যে এর আগের সভাগুলো কিরম হয়েছে, আজকে কিরম হবে, কালকে বাদ দিয়ে পরশুদিন কাটোয়াতে আছে সেখানে কিরকম হবে। একের পর এক এই যে জনাকীর্ণ সভাগুলো হচ্ছে, মানুষের অংশগ্রহণে বিজেপি আননার্ভ হচ্ছে বলেই এই ধরনের ভোকাল টনিক, লোকাল লেভেল থেকে ভোকাল টনিক দেওয়ার চেষ্টা হচ্ছে, সর্বোচ্চ জায়গা থেকে ভোকাল টনিক দেওয়ার চেষ্টা হচ্ছে, 25টা সিটের গল্প দেওয়া হচ্ছে। আমরা শুধু বলছি আসলে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ওই আগেও বলেছি যে রাজনীতিতে 2 আর 5 সবসময় 25 হয় না, 2 আর 5-এ 7ও হয়। বিজেপির ওটাই সর্বোচ্চ আসন সংখ্যা, যে কারণে কর্মীদের ভোকাল টনিক দেওয়ার জন্য এই ধরনের কারবার করা হচ্ছে। একটাই শুধু দাদার সঙ্গে আমি যুক্ত করি, সেটা হচ্ছে যে এই যে অসীম সরকার এবং শান্তনু ঠাকুর দুজনই প্রার্থী। অসীম সরকার প্রার্থী না, অসীম সরকার বিধায়ক, উনি প্রার্থী হননি। আর শান্তনু, তাদের মধ্যে যে যা চলছে অডিও ক্লিপের মধ্যে, মানে একটা কমেডি সার্কাস বলবো, কিন্তু একটা সিএ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন বলছে যে সিএ হোক, আমি তাহলে বিধায়ক নির্বাচিত, আপনি নির্বাচিত হলেছেন, বিধায়ক হয়েছেন, আপনি এখন বলছেন আমি নাগরিক হব, মানে কি উল্টো পাল্টা বিষয়টা। তারপর শান্তনু ঠাকুরের সঙ্গে তার ঝগড়া, শান্তনু ঠাকুর আবার তাকে কি বলেছেন, কিংবা উনি বলেছেন যে শান্তনু ঠাকুর গাঁজাখোর ইত্যাদি। আমি ভাবুন, মানে অপরাধ আমি একটা অবধি বললাম, আমার তো ভাষা বলতেও কষ্ট হচ্ছে। তারপর একজন আরেকজনের যে বিভিন্ন দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাকে এক্সপোজ করে একটা মানে বিজেপি কমেডি সার্কাসে গিয়ে দাঁড়িয়েছে। তারপরে আমরা বলি যে কিছু কিছু প্রশ্ন যেন
আপনারা তো সত্যি সকলে খুব দায়িত্ব নিয়ে রিপোর্টিং করেন, কিছু কিছু জন আছে যে মিডিয়ায় কিছু সওয়াল ভাসিয়ে দেয়, এটা কিন্তু বিজেপি আর কত সাহায্য করবেন? লড়তে দিন তাদের, আর মিডিয়ার সাহায্য তাদের দরকার নেই, প্রার্থী ঘোষণা করতে বলুন, আপনারা আর কত সাহায্য করবেন? কত তাদের পাশে দাঁড়ান, তাদের হয়ে কত আপনারা ওকালতি করেন, এটা দরকার নেই আপনাদের। ওদের লড়াইটা লড়তে দিন ওদেরকে। দিদি আপনি বললেন যে যেরকম ভাবে তথাগত রায় একজন প্রবীণ মানুষ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তথাগত রায়ের সেই বক্তব্যকেই কিন্তু সমর্থন করেছেন শান্তনু ঠাকুর। বোঝো তাই? হ্যাঁ, আমরা দেশের মানে একজন একটা হাউস থেকে একজন যদি 7টা 10টা প্রশ্ন করতে শুরু করেন, মানে একটা তো প্রেস কনফারেন্সটাকেও তো একটা স্ট্রিমলাইন করতে হবে, সমস্ত হাউস থেকেই বলুন। আর ওই যেটা রশিদি বললেন যে ঠিক আছে মিডিয়ার যা মানে কোনো মিডিয়ার হয়তো দায় রয়েছে বিজেপির বিষয়গুলোকে সামনে আনার, তো হলো তো অনেকগুলো ইস্যু তো অ্যাড্রেস করে দেওয়া হলো, একই জিনিসের চর্বিত চর্বণ করলে তো সমস্যা। ওদেরকে মোদি গ্যারেন্টি যে ফেল করলো এই 5টা, এটা জিজ্ঞেস করুন তো, আমরা খুব জানতে চাই তাদের উত্তরটা কি, তাদের উত্তরটা কি। আর একসঙ্গে তো অনেকগুলো হয়ে গেছে প্রশ্ন, প্রায় উত্তর দেওয়া হয়ে গেছে আজকে, পরের পর্ব জন্য ওয়েট করতে হবে, তো নেক্সট সিরিজ, এটা তো সিরিজে হবে। আচ্ছা দিদি ইউটিআই নিয়ে আধার নিষ্ক্রিয়করণ নিয়ে বললেন না, কোয়েশ্চেন করি আধার নিষ্ক্রিয়করণ নিয়ে। আচ্ছা বলছি, আজকে সকালবেলায় এটাই লাস্ট প্রশ্ন, কিন্তু প্লিজ আপনার পরিচয় দিন। প্রিয়াঙ্কা এইচ ভৌমিক ফ্রম নিউজ টাইম বাংলা। হ্যাঁ, আজকে সকালবেলায় আধার নিষ্ক্রিয়করণ নিয়ে সোশ্যাল মিডিয়া সাইটে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল তিনি লিখেছেন যে বিজেপির শান্তনু ঠাকুর তিনি আধার নিষ্ক্রিয়করণের জন্য যোগাযোগের কথা বলা হয়েছে তার পিএর সঙ্গে, যেখানে যে তথ্য ইউআইডিএআই এর নেই সেই তথ্য ওনার কাছে কি করে আসবে? প্রার্থী শান্তনু ঠাকুর এই কথাটা যে যোগাযোগ করুন তার অফিসের সঙ্গে, এটা কবে বলেছে? ওটা তিনি বলেছিলেন, সেটা স্পষ্ট তিনি জানিয়েছিলেন। কবে বলেছেন? এই কদিন আগে। এমসিসি ঘোষণার পরে যদি বলে থাকেন তার ভায়োলেশন, আর তার আগে তো বলেছিলেন, তারপরে তো রাজ্য সরকারই তো পোর্টালের ব্যবস্থা করে দিয়েছে, তিনি তো করেনি। তিনি তো চান সিএ হোক, তিনি চান অনেকজন বাদ চলে যাক, দ্বিতীয়বার করে নাগরিক দেয়ার, উনি তো ওইটাই নিয়েই খেলতে চাইছেন মতুয়াদের সঙ্গে। তো মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টিভঙ্গি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যে নাগরিক, ইতিমধ্যে আপনারা নাগরিক বলে দিয়েছেন, রেশন কার্ড থেকে বিভিন্ন সরকারি প্রকল্প সঙ্গে তারা যুক্ত, সমস্তটা দিদি বুঝিয়ে দিয়েছে যে সিএ বিষয়টা তাদের সঙ্গে, দিদির মতামতটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। শান্তনু ঠাকুর এর মধ্যে জল ঘোলা করছেন। আর যদি যেমন বললাম মডেল কোড অফ কন্ডাক্ট আরম্ভ হয়ে গেছেন, তিনি প্রার্থী, এখন কোনো কাউকে আশ্বস্ত করার বিষয়ে ওই সময়টা পেরিয়ে গেছে। 5 বছর কি করলেন? 5 বছর কিছু করলেন না, তাহলে 5 বছর যদি না করে থাকেন এখন এগুলো করলেই আমরা তো এবার ডিসকোয়ালিফিকেশন চাইবো। ধন্যবাদ, নমস্কার।